আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবেন, তাদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, বিগত সালের প্রশ্নগুলো জানা থাকলে আপনার প্রশ্ন সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি হবে। তার জন্য আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের সকল প্রশ্ন প্রথমেই সমাধান করব। এখনকার আয়োজনে আমরা সমাধান করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এর তৃতীয় পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছিল। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 3/6/2022-এ। আমরা প্রতিটি প্রশ্নই ব্যাখ্যা সহ সমাধান করব, যেন যদি প্রশ্নগুলো থেকে কোনো সম্পূরক প্রশ্ন হয় যেন সহজে আমরা সমাধান করতে পারি। আপনার স্যার হওয়ার তথা শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হোক, তাই প্রত্যাশায় শুরু করছি আজকের ক্লাস। সিন ইজ টু কনফেস, অ্যাজ ফল্ট ইজ টু। এখানে খেয়াল করুন, সিন অর্থ হচ্ছে পাপ, সিন ইজ টু কনফেস, কনফেস হচ্ছে পাপ স্বীকার করা। তাহলে এখানে ফল্ট অর্থ হচ্ছে ভুল, তাহলে ভুল থেকে সেটা স্বীকার করা হবে অ্যাডমিট, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অ্যাডমিট। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হচ্ছে 6:8:10 হলে বৃহত্তর কোণের পরিমাণ কত ডিগ্রি তা বের করতে বলা হয়েছে। আমরা ব্যাখ্যা করে রেখেছি, জাস্ট আপনারা একটু বুঝে নেবেন, তাহলেই সহজেই সমাধান করতে পারবেন। আমরা প্রথমেই মনে করি কোন তিনটি হচ্ছে, যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে 6x 8x এবং হচ্ছে 10x ধরে নিলাম। তাহলে তিনটি কোণের যোগফল আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 6x 8x আর 10x = 180 হবে। আমরা যদি সবগুলো যোগ করি তাহলে কত, 24। আমরা x থেকে রেখে দেব, 24 গিয়ে ভাগ হয়ে গেলে এখানে আমরা পাবো কত ডিগ্রি, সেটা হচ্ছে এখানে ভুল লেখা হয়েছে 180 হবে। x এর মানটা আমরা যদি ভাগ করে দিই তাহলে x এর মানটা হবে আমাদের 15/2। এখন এটাকে আমরা বৃহত্তর কোণ, খেয়াল করুন এখানে বৃহত্তর কোণ কোনটা, 10x এটা হচ্ছে আমাদের বৃহত্তর কোণ, আর 6x এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতর কোণ। তাহলে আমাদের বৃহত্তর কোণ বের করতে বলা হয়েছে, তাহলে 10 × x এর মানটা বসিয়ে দিয়েছি। আমাকে 5 × 2 = 10, 5 × 15 হচ্ছে 75। তাহলে সহজে আমরা এখান থেকে ক্ষুদ্রতম কোণটাও বের করতে পারবো। আমরা 6x এখানে যে x এর মানটা বসালে আমাদের ক্ষুদ্রতম কোণটাও বের হয়ে যাবে। একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 9.50 টাকা দরে গড়টির মেঝে কার্পেট দিয়ে ডাকতে মোট 1824 টাকা ব্যয় হয়। গড়টির দৈর্ঘ্য কত মিটার? খেয়াল করুন, আমাদের এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা প্রথমেই ধরে নিই দৈর্ঘ্য আমাদের প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে তার 3 গুণ তথা 3x। খেয়াল করুন, প্রস্থ ধরলাম x, দৈর্ঘ্য তার 3 গুণ তথা 3x। মেঝের ক্ষেত্রফল আমরা জানি, এটা আমাদের প্রস্থ আমাদের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমাদের গুণ করলে হচ্ছে 3x²। এখানে দেখুন, খেয়াল করুন আমাদের মোট গড়ে কার্পেট তথা প্রতি বর্গমিটার যে আমরা কার্পেটের দাম হচ্ছে 9 টাকা 50 পয়সা এবং কার্পেট দিয়ে ডাকতে মোট খরচ হয় 1824 টাকা। তাহলে আমরা এখান থেকে মোট কতটা খরচ হয় সেটা বের করে নিই। তাহলে আমরা 3x² বর্গমিটার আমাদের খরচ হয় 9.5 দিয়ে গুণ দিলে আমাদের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা চাইলে এখান থেকে বর্গমিটারও বের করে নিতে পারতাম, যে আমরা এখান থেকে প্রথমে বের করে নিতে পারতাম যে 9.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, অতএব একে কত, অতএব 1824 টাকা খরচ হয় কত বর্গমিটারে। তাহলে আমাদের 3x² আমাদের যে ক্ষেত্রফলটা পাইতাম সেটা বসাইতে পারতাম, অথবা আমরা এভাবে বের করতে পারি। এখান থেকে আমরা x এর মানটা বের করব, x এর মান 8 তথা আমাদের দৈর্ঘ্য 3 × 8 তথা 3×8 = 24। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। আপনারা মনে রাখবেন আমাদের মোট বর্ণ 50টি। এই 50টির ভিতরে আমরা একটি সমীকরণ আকারে মনে রাখতে পারি 32, 8, 10 তথা পূর্ণমাত্রা হচ্ছে 32টি,
অর্ধমাত্রা হচ্ছে 8টি, এ হলো 40টি, আর আমাদের মাত্রাহীন হচ্ছে 10টি। দ্য স্টাডি অফ প্ল্যান্টস, এখানে প্ল্যান্ট অর্থ হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদের যে শাখায় আলোচনা করা হয় উদ্ভিদ নিয়ে তাকে বোটানি কিংবা দ্য স্টাডি অফ প্ল্যান্টস বা উদ্ভিদ বিদ্যা বলা হয়। অন্যদিকে বায়োলজি হচ্ছে আমাদের জীববিদ্যা, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের বোটানি, অর্থাৎ যেখানে আমাদের প্ল্যান্টস তথা উদ্ভিদ নিয়ে বা উদ্ভিদের পরিচর্যা নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। এখানে মনে রাখবেন ব্যাখ্যামূলক, অর্থাৎ এই প্রশ্ন থেকে যদি কোনো সম্পূরক প্রশ্ন হয়, পৃথিবীর ধান উৎপাদনকারী প্রথম দেশ হচ্ছে চীন। হুনান প্রদেশকে এর ধনভাণ্ডার বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে চীনের হুনান শহরকে এর ধনভাণ্ডার বলা হয়। বিশ্বের 34% ধান উৎপন্ন হয় চীনে। উল্লেখ্য, ধান উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। আমাদের এই দুইটি থেকে মাঝে মাঝে সম্পূরক প্রশ্ন হতে পারে, তাই এই দুইটি তথ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় ওজোন স্ফিয়ারকে। এখানে মনে রাখবেন ব্যাখ্যামূলক তথা এই প্রশ্ন থেকে যদি কোনো সম্পূরক প্রশ্ন হতে পারে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকায় এই স্তরকে বলা হয় ওজোন স্তর। ওজোন স্তরের ওজোন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি তথা ইউভি রশ্মিকে শোষণ করে আমাদের পৃথিবীতে তথা পৃথিবীর যে জীবমণ্ডল এটাকে রক্ষা করে। এই কারণে ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। উল্লেখ্য, এই স্তর দিয়ে সাধারণত আমাদের জেট বিমান চলাচল করে থাকে। কোন শব্দটির শুদ্ধ বানান সঠিক? এখানে সঠিক বানান কোনটি? এখানে সঠিক বানান হচ্ছে দূষণীয়, এটা হলো সঠিক বানান। নিচের কোন ভগ্নাংশটি ছোট? এখানে ভগ্নাংশটি বা ছোট বড় ভগ্নাংশ বের করার অনেকগুলো নিয়মই আছে। তো সাধারণত সব থেকে সহজ নিয়ম হচ্ছে আমাদের আড়াআড়ি তথা আর গুণন করে আমরা সহজে বের করতে পারি। আপনারা এখানে আমাদের দেওয়া আছে, সেখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1/3, এটি হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ। পেনিউইশ পন্ড, এটির সঠিক উত্তর হচ্ছে ফলিশ। এখানে মনে রাখবেন পেনিউইশ অর্থাৎ পাউন্ড, ফলিশ এগুলো হচ্ছে ইডিয়মস, যার অর্থ হচ্ছে বজ্র আটুনি ফস্কা গেরো। আর এই বাগধারাটি দ্বারা সাধারণত সেই সকল ব্যক্তিদেরকে বোঝানো হয় যারা অধিক গুরুত্বপূর্ণ বিষয় অবজ্ঞা করে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তারা অস্থির হয়ে যায়, সেসব ব্যক্তিদেরকে বোঝানো হয়। এখানে আমাদের এর পরের প্রশ্ন হচ্ছে ভাজক 78, ভাগফল দেওয়া আছে 25, ভাগশেষ ভাজকের 1/3, বাহ্য কত? খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই টাইপের প্রশ্ন বেশি আছে। এখানে মনে রাখবেন আমরা জানি যে 3টি সূত্র আছে। একটা হচ্ছে বাহ্য ইকাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাজক দেওয়া আছে 78, ভাগফল দেওয়া আছে 25, ভাগশেষ দেওয়া আছে ভাজকের 1/3, তাহলে ভাজক এর 1/3। আমরা এখন এখানে ক্যালকুলেশন করলে উত্তরটি বের হয়ে যাবে। উত্তরটি হচ্ছে 1976। শীতার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত শীতার্থ। ক এর 15% যদি খ এর 20%-এর সমান হয়, তাহলে ক অনুপাত খ কত হবে? খেয়াল করুন, এখানে আমরা প্রথমেই ক এর 15%, তাহলে 100/15 ইকাল টু খ এর 20% তথা 20/100। এরপর জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তো ক সাথে 15 ক গুণ 100/100, 20 ক বাই হচ্ছে 100। এখন আমাদের এখানে কাটাকাটি করলে যা আসবে ক খ রেখে দিলে আমরা অনুপাত আকারে মানটা সহজেই বের করে নিতে পারবো। তবু আমরা জাস্ট গণিতের জন্য অবশ্যই আলাদা করে সুপার শর্টকাট নিয়মে আমরা
অঙ্ক সমাধান করব সেগুলোর জন্য আমরা আলাদা ক্লাস দেব ইনশাআল্লাহ। এই বিশ্বকে এই শিশুর বসবাসযোগ্য বা বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই পঙ্কটির রচয়িতাকে, বিখ্যাত এই কবিতার রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য। এখানে ব্যাখ্যামূলক মনে রাখবেন, কিশোর কবি নামে খ্যাত সুকান্ত ভট্টাচার্য রচিত ছাড়পত্র কাব্যের ছাড়পত্র কবিতা থেকে আমাদের এই লাইন দুটি নেওয়া হয়েছে। এখান থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো, কিশোর কবি নামে খ্যাত কোন কবি? এটি আমাদের পিএসসি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে এবং গুরুত্বপূর্ণ যে আমাদের এই কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত বা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে। মনে রাখবেন, ছাড়পত্র কাব্য থেকে কবিতাটি সংকৃত। আবহাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী 2022 সালের মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয় মোট 5 দিন। ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/2। আপনারা যারা সম্ভাবনা অঙ্ক পারেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সপ্তাহে 5 দিন আপনার বৃষ্টি না হওয়ার, অর্থাৎ এখানে একটা মনে রাখবেন যে সপ্তাহে মোট 7 দিন, 7 দিনের ভিতরে বৃষ্টি হয়েছে 5 দিন, বাকি আছে কয় দিন? 2 দিন। তাহলে আমাদের 7/2 হবে, যেহেতু 2 দিন বাকি আছে, 2 দিন না হওয়ার পসিবিলিটি সেটা লেখা হয়েছে এখানে। 2 গুণ 3 গুণ 0.5 ভাগ 1.5 ইকুয়াল কত? আমরা অঙ্কটি এখানে সমাধান করে রেখেছি। এটি সঠিক উত্তর হবে 2। আশা করছি এই টাইপের গণিত আপনাদের কোনো সমস্যা হবে না। সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত কি? সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত হচ্ছে মিথেন গ্যাস। এখান থেকে সম্পূরক প্রশ্নগুলোর জন্য অবশ্যই মনে রাখবেন, প্রাকৃতিক গ্যাসকে 85 থেকে 95% মিথেন থাকে মূলত, এবং উচ্চতাপে সংকুচিত করে সিলিন্ডারে ভর্তি করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে আমরা বলি সিএনজি গ্যাস। আর এখানে আমরা আরেকটি মনে রাখবো, এলপিজি এবং এলএনজি এই দুটিও গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের এলপিজি এটা হচ্ছে আমাদের প্রোপেন ও বিউটেনের মিশ্রণ, আর এলএনজি এটা সাধারণত আমাদের মিথেন গ্যাস। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বিদ্যালয় এটি হলো কর্মে শূন্য। আমরা সম্পূরক প্রশ্নের জন্য জানতে পারি, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় বা এবং যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলা হয়। প্রদত্ত উদাহরণটিতে শুক্রবার কি বন্ধ থাকে? বিদ্যালয় বন্ধ থাকে, তাই এটি কর্মে শূন্য। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9। অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 কম। সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। আমরা এখানে প্রথমেই ধরে নিলাম একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। তাহলে সংখ্যাটি কত হবে? 10y + x। প্রশ্ন মতে x + y সংখ্যা দুটির যেহেতু বলা হয়েছে যোগফল 9 এবং 10y + x + 27, একটি সংখ্যা 27 থেকে কম বলেছিল, তাই আমাদের ইকুয়ালটা হচ্ছে সেই সংখ্যাটি। এখান থেকে আমরা সহজেই ক্যালকুলেশন করে অঙ্কটা বের করে নিতে পারবো। আমরা একটু বিস্তারিত সমাধান করার চেষ্টা করেছি যেন আমাদের বুঝতে অসুবিধা না হয়। ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কি? ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ হচ্ছে শতাংশ। সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবেন, ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ, সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ, আর মিলি শব্দের অর্থ হচ্ছে সহস্রাংশ। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হলো নারিকেল। আমরা সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবো, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সকল শব্দকে বলা হয় তৎসম শব্দ। আমাদের নারিকেল একটি তৎসম শব্দ। এছাড়া আরও কিছু
তৎসম শব্দ হলো নক্ষত্র, মস্তক, হস্ত, মনুষ্য, গৃহ, বৃক্ষ, বায়ু ইত্যাদি হলো তৎসম শব্দের কতিপয় উদাহরণ। খণ্ডপ্রলয় প্রবাদ বাক্যটির প্রায়োগিক অর্থ কোনটি? খণ্ডপ্রলয় অর্থ হচ্ছে তুমুল কাণ্ড। এখানে মনে রাখবেন খণ্ডপ্রলয় প্রবাদটির প্রায়োগিক অর্থ হচ্ছে তুমুল কাণ্ড। এছাড়া বাক্যে প্রয়োগ করে বলা যায় সামান্য বিষয় থেকে এমন খণ্ডপ্রলয় হবে ভাবেনি। এটা একটি বাক্য রচনা। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো পপুলাস। এখানে ব্যাখ্যার অর্থাৎ সম্পূরক প্রশ্নের জন্য অবশ্যই মনে রাখবেন যে পপুলাস হচ্ছে একটি জনবহুল জায়গা, অর্থাৎ যেখানে বিপুল সংখ্যক লোক বসবাস করে, যা পিপল বা জনতার সাথে সরাসরি সম্পর্কিত। আর পপুলার অর্থ হচ্ছে জনপ্রিয়, যেটা লোকজনের পছন্দের সাথে কিংবা লোকজনের মাঝে পরিচয়, পরিচিতি বা প্রভাব বিস্তারের সাথে সম্পর্কিত। আর পপুলারিটি হচ্ছে জনপ্রিয়তা, যা একটি নাউন। আর পপুলারাইজ এটি হচ্ছে একটি ভার্ব, যার অর্থ মানুষের মাঝে কোনো বিষয়কে পরিচিত বা উপভোগ করানো। তামার বিষ কথাটির অর্থ কি? তামার বিষ কথাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। এখানে সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবেন তামার বিষ বাগধারা অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব, অর্থাৎ বাক্যে প্রয়োগ করলে এটি হবে হঠাৎ বড়লোক হয়ে রহিম মিয়াকে যেন তামার বিষে পেয়েছে। অর্থাৎ এখানে আমাদের একটি বাক্য রচনা মাঝে মাঝে পরীক্ষা আসে, তাই গুরুত্বপূর্ণ। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু কি? স্টপ জেনোসাইড এটি হলো একটি মুক্তিযুদ্ধ বিষয়বস্তু নিয়ে রচিত একটি প্রামাণ্য চিত্র। এখানে সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবেন জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ। এখানে সম্পূরক প্রশ্ন হয় যে স্টপ জেনোসাইড এটি রচনা করেন কে? এটিতে 1971 সালে গণহত্যা, শরণার্থী সম্পর্কে বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। তার আরেকটি তথা জহির রায়হানের আরেকটি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র হচ্ছে লেট দেয়ার বি লাইট। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 6080 ফুট। এখানে সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবেন 1 ইঞ্চি সমান হচ্ছে 1 ফুট, 3 ফুট সমান হচ্ছে 1 গজ, 1760 গজ ইকাল টু হচ্ছে 1 মাইল, 6080 ফুট ইকাল টু হচ্ছে 1 নটিক্যাল মাইল। পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কবে? যেহেতু 2020 সালের প্রশ্ন, তখন সাম্প্রতিক প্রশ্নের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবুও মনে রাখবেন আমাদের যদি কোনো সময় প্রশ্ন ব্যতিক্রমী হয়, তবে এটি সাম্প্রতিক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল 2022 সালে। পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছিল 25শে জুন 2022-এ। আমরা একটু মনে রাখবো যেহেতু আমাদের সবচেয়ে বৃহৎ একটি সেতু এটি। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 7 ডিসেম্বর 2014। সেতুটি উদ্বোধন করা হয় 25শে জুন 2022। উল্লেখ্য পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 18.10 মিটার। সেতুটিতে স্প্যান, পিলার ও পাইপের সংখ্যা যথাক্রমে এখানে মোট স্প্যান আছে 41টি, পিলার আছে 42টি এবং মোট পাইল আছে 294টি। Which one is similar to adult child? এখানে চাইল্ড অর্থ হচ্ছে শিশু, অন্যদিকে অ্যাডাল্ট অর্থ হচ্ছে পূর্ণবয়স্ক। মানুষ শিশু থেকে পূর্ণবয়স্ক হয়। আবার এখানে আছে কিটেন অর্থ হচ্ছে বিড়াল ছানা, এবং বিড়াল ছানা এক সময় ক্যাট তথা বিড়াল হয়, তাই সঠিক উত্তর হবে ক্যাট তথা কিটেন। এটি হলো সঠিক উত্তর। দ্বীপ এর ব্যাস বাক্য কোনটি? দ্বীপ এর ব্যাস বাক্য হলো দুদিকে অফ আছে যার। আমরা
সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবো দ্বীপ এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের একটি উদাহরণ। যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয় তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। এই সমাসের আরও কিছু উদাহরণ হলো অন্তর্গত অপজার, এটি হচ্ছে অন্তরীপ, জীবিত থেকেও যে মৃত, জীবনামৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ, এগুলো হলো বহুব্রীহি সমাসের উদাহরণ। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। পঙ্কটির রচয়িতাকে, পঙ্কটির রচয়িতা হলেন নির্মলেন্দু গুণ। এটি বর্তমানে এই প্রশ্নগুলো খুবই এগুলোর দরকার নেই বলা যায়, কারণ বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন আসাটা খুবই এখন বলা যায় না যে আসবে, তবুও জেনে রাখাটা ভালো। রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে, রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বি খণ্ডিত করে। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাস বাক্য নিচের কোনটি? পণ্ডিত মূর্খ এর ব্যাস বাক্য হলো পণ্ডিত হয়েও যিনি মূর্খ। এখানে সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবেন পণ্ডিত মূর্খ শব্দটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ। যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয় তথা তাকে আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি বলে থাকি। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ হলো, এখানে আমরা বলতে পারি নাই পড়ুয়া যার ব্যাপরোয়া, নয়াকারের পশু যে নরপশু। একাত্তরের দিনগুলি কার রচিত? একাত্তরের দিনগুলি রচনা করেন জাহানারা ইমাম। এখান থেকে সম্পূরক প্রশ্নের জন্য আমরা মনে রাখবো একাত্তরের দিনগুলি শহীদ জননী খ্যাত জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দিনলিপি গ্রন্থ, যা 1986 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। এ গ্রন্থে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার ধারাবাহিক বিবরণ বর্ণিত হয়েছে। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এখানে আমরা অঙ্কটি করে রেখেছি, আপনারা সহজেই দেখে নিতে পারেন। এটি শর্টকাট নিয়মেও আছে, তবে এখানে বিস্তারিত করে রেখেছি যেন সহজে আপনারা বুঝতে পারেন। তাই এখানে আমরা গণিত নিয়ে আর বেশি কথা বলছি না, অন্যান্য প্রশ্নগুলোকে আমরা একটু ব্যাখ্যামূলক করার চেষ্টা করব এবং গণিতগুলোকে আমরা সুপার শর্টকাট নিয়মে আলাদা করে একটি অবশ্যই ক্লাস তৈরি করব। 75তম কান চলচ্চিত্রে উৎসবে কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়? 75তম কান চলচ্চিত্র উৎসবে মুজিব একটি জাতির রূপকার, এটির ট্রেলার উদ্বোধন করা হয়। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত হলো বি বঙ্গবন্ধু 100। শতবর্ষ উপলক্ষে এই ধানটিকে উদ্ভাবন করা হয়েছিল এবং নামকরণ করা হয়েছিল। আমরা এখান থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত যে উচ্চ জিঙ্ক সমৃদ্ধ ধান ব্রি বঙ্গবন্ধু 100, যা মুজিব বর্ষ উপলক্ষে অবমুক্ত করা হয়। বাংলাদেশে 2013 সালে ব্রি ধান 62 নামে প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান উদ্ভাবনের পর এটি সহ বর্তমানে মোট 6টি আমাদের জিঙ্ক সমৃদ্ধ ধান এই পর্যন্ত তৈরি করা হয়েছে। আমাদের বিশেষ করে যারা খাদ্য অধিদপ্তর পরীক্ষা দেবেন তাদের জন্য এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। হুইচ ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট এর এটি দ্বারা বোঝানো হয় এ ভ্যারি কস্টলি, অর্থাৎ অতি মূল্যবান বা অধিক ঝামেলাযুক্ত যে জিনিসগুলো।
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল? মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। সম্পর্ক প্রশ্নের জন্য এখানে আমরা মনে রাখব পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্টের নাম ছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জনের জন্য নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্টটি অনুষ্ঠিত হয় 1 আগস্ট 1971 সালে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট যার অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন, আর সিনোনিম তথা সমার্থক শব্দ হচ্ছে ক্যাপাবল। নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক? প্রাথমিক শিক্ষার গুণগত পরিমাপক হলো ছেলে মেয়ে শিশুর অনুপাত। এখান থেকে যেহেতু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এখান থেকে সম্পর্ক প্রশ্ন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, তাই এখানে আমরা যা মনে রাখবো, জাতীয় শিক্ষানীতি 2010-এর বিধিমালা অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর APSC তথা অ্যানুয়াল প্রাইমারি স্কুল এর জন্য আমাদের একটি রিপোর্ট প্রদান করে, যেটি হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। এই রিপোর্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়ন সম্পর্কে মূল্যায়ন করে। আর এই মূল্যায়ন সূচকের মধ্যে জেন্ডার প্রাইমারি ইন্ডেক্স তথা GPI অন্যতম গুরুত্বপূর্ণ। এটি ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত প্রকাশ করে। সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব, প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন শেখ হাসিনা। বর্তমানে এটি আপাতত এই প্রশ্নটি আমাদের দরকার নেই। কোন সালে প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গাওয়া হয়? গানটি গাওয়া হয় প্রথম 1954 সালে। এখান থেকে সম্পর্ক প্রশ্নের জন্য অবশ্যই মনে রাখবেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বিখ্যাত এই গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা। পরে এটিকে গানে রূপ দেওয়া হয়। এটি 1954 সালে সর্বপ্রথম প্রভাত ফেরিতে গাওয়া হয়। গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ। এখান থেকে অনেকগুলো সম্পর্ক প্রশ্ন হয়, তাই সকল তথ্যই অবশ্যই মনে রাখবেন। অ্যামাইথিস, এখানে মাইথ হচ্ছে পৌরাণিক ঘটনাকে বোঝানো হয়, তথা এখানে সঠিক উত্তর হচ্ছে লিজেন্ড। এখানে সম্পর্ক প্রশ্নের জন্য মনে রাখবেন যে লিজেন্ড হচ্ছে প্রথাগত গল্প যার ভিত্তি হচ্ছে অতীতের কোনো সত্য ঘটনা। অন্যদিকে আমাদের ডিটেকটিভ স্টোরি যেটি হচ্ছে আমাদের গোয়েন্দা কাহিনী, এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার স্টোরি যেটা হচ্ছে আমাদের দুঃসাহসিক গল্প। এক খণ্ড প্লাটিনাম ও ইউরেনিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? এটি রক্ষিত আছে প্যারিস মিউজিয়ামে। এখান থেকে আমাদের যে সম্পর্ক প্রশ্নগুলো হতে পারে মনে রাখবেন, শূন্যস্থানে 1 সেকেন্ডে 1 ভাই আমাদের 29979248 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার হিসেবে সংজ্ঞায়িত করা হয়। 1973 সালে মিটারকে সংজ্ঞায়িত করা হয়, যা পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনাম ও ইউরেনিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 40, তাদের পার্থক্য 1/4 সমান তথা 18। ছোট সংখ্যাটি কত নির্ণয় করো? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো আমরা সহজেই করতে পারি। আমরা এখানে ব্যাখ্যামূলক করে রেখেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা গণিতগুলোকে সুপার শর্টকাট নিয়মে আলাদা একটি ক্লাস দেব, তাই আমরা এখানে গণিতের ব্যাখ্যাগুলো করতেছি না। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? এখানে কারেক্ট স্পেলিং হলো সেক্রেটারিয়েট তথা সচিবালয়।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চরণটির রচয়িতাকে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই বিখ্যাত চরণটি রচনা করেন চণ্ডীদাস। এখান থেকে যে সম্পূরক প্রশ্নের জন্য আমাদেরকে যে তথ্যগুলো মনে রাখতে হবে, চণ্ডীদাস রচিত বিখ্যাত একটি চরণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তিনি মধ্যযুগের চতুর্দশ শতকের একজন বাঙালি কবি। তিনি চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যের বৈষম্য পদাবলীর রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করেছেন। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতিকে? ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি হলেন মিনাল হক। এখান থেকে সম্পূরক প্রশ্নের জন্য আমরা যে তথ্যগুলো মনে রাখব, বাংলাদেশের বিশিষ্ট ভাস্কর মিনাল হকের অন্যতম ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা রাজধানীর পরিবাগে অবস্থিত। তার অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো দুর্জয়, এটি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত। গোল্ডেন জুবিলি টাওয়ার, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। রাজসিক বিহার, এটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থিত। শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? এটি বর্তমান প্রেক্ষাপটে বেশি একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও দেখে রাখবেন। অবশ্যই যা আপনার জানার পরিধি বৃহত্তর করতে হবে। জানার পরিধিকে আপনার যত বিস্তর হবে, এটাই আপনার সাফল্য বয়ে আনবে। বঙ্গবন্ধুকে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 20 ফুট একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? ছোট অংশের দৈর্ঘ্য হবে 8 ফুট। অঙ্কটি এখানে ব্যাখ্যা করা আছে, দেখে নেবেন। তবু আমরা শর্টকাট এর জন্য আমাদের গণিতের পর্বগুলো অবশ্যই দেখবেন। এক জুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভ বিক্রয় করা হলো। ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 40 টাকা। অঙ্কটি করা আছে, অবশ্যই দেখে নেবেন। If a substance is cohesive, it tends to stick together. এখানে সম্পর্ক প্রশ্নের জন্য অবশ্যই মনে রাখবেন কোহেসিভ, যার অর্থ হচ্ছে একত্রে লেগে থাকা। আমাদের যে অপশনগুলো আছে সেখানে স্টিক টুগেদার অর্থ হচ্ছে একসাথে লেগে থাকা, তাই এটি হচ্ছে সঠিক উত্তর। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? খেয়াল করুন, আপনি গ্রীষ্মের দুপুরে পশ্চিম, অর্থাৎ এখানে আমাদের সূর্য, আর আপনি যদি এখানে স্টে করেন তাহলে আপনি ঘুরলে, অর্থাৎ বাম দিক থেকে ঘুরে আবার যদি আপনি ডান দিকে ঘোরেন, আপনার অবস্থান পরিবর্তন হয় না, অর্থাৎ মুখ পশ্চিম দিকে অবস্থান করবে। তাই সঠিক উত্তর হচ্ছে এখানে পশ্চিম। এটি বুদ্ধিমত্তার একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ। হি ইনস্টেড ড্যাশ মাই গোয়িং হায়ার, এখানে শূন্যস্থানে বসবে অন। এখানে ব্যাখ্যার জন্য আমরা মনে রাখবো যে ইনস্টেড অন, যার অর্থ হচ্ছে কোনো বিষয়ের উপর জোর দেওয়া হয়, অর্থাৎ আমাদের প্রদত্ত বাক্যটিতে তিনি আমাকে সেখানে যাওয়ার জন্য জোর করেছিলেন, যেহেতু জোর করেছিলেন এখানে ইনস্টেড অন হবে। হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি, এখানে শূন্যস্থানে হবে অফ। এখানে জেলাস এর সাথে সঠিক হচ্ছে প্রিপজিশন অফ যুক্ত হয়, অর্থাৎ ঈর্ষান্বিত হওয়া বা হিংসা পরায়ণ হওয়া। যদি 6x - 6y এবং 13 = 1, 3x + 2y হয়, তাহলে xy এর মান কত? খুবই সহজ একটি অঙ্ক। এটি সঠিক উত্তর হচ্ছে 1/5 হবে। অঙ্কটি করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। The antonym of the word awesome, awesome এর বিপরীত শব্দ হচ্ছে disgusting।
Which one is the correct passive form of who will do the work? এটির সঠিক প্যাসিভ ফর্ম হলো by whom will the work be done? কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে? কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার এটি রিসোর্স হিসেবে কাজ করে। What is the adjective of the word heart? Heart এর adjective হলো heartening। বাউল গানকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে। বাউল গানকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এখানে সম্পর্ক প্রসিজন মনে রাখবেন, ইউনেস্কো বাংলাদেশের বাউল গান এবং শীতল পার্টি ও মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে। অধরা সংস্কৃতি ঐতিহ্য হলো এমন একটি সংস্কৃতি চর্চা, অভিব্যক্তি বা জ্ঞান বা দক্ষতা যা ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য হিসেবে বিবেচনা করে। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়? ভালো কোলেস্টেরল বলা হয় HDL কে। এখানে সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবেন, কম ঘনত্বের লিপোপ্রোটিনকে LDL এবং বেশি ঘনত্বের লিপোপ্রোটিনকে HDL বলা হয়। কোষের সুস্থ গঠনের জন্য শরীর ভালো কোলেস্টেরল অবশ্যই প্রয়োজন, আর HDL কে ভালো কোলেস্টেরল বলা হয়। HDL খারাপ কোলেস্টেরলকে শোষণ করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাজা মাছ কোন বিশেষণ? তাজা মাছ এটি হলো অবস্থাবাচক বিশেষণ। আমরা সম্পূরক প্রশ্নের মনে রাখবো, বিশেষণ পদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণের বিভিন্ন প্রকারের মধ্যে অবস্থাবাচক বিশেষণ একটি। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে RTC এর পূর্ণরূপ কি? RTC এর পূর্ণরূপ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে কোনটি? একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে হচ্ছে টাচ স্ক্রিন। এখানে মনে রাখবেন সম্পর্ক প্রশ্নের জন্য এই তথ্যগুলো। ইনপুট আউটপুট ডিভাইস হলো মডেম, টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, নেটওয়ার্ক কার্ড, স্মার্ট হ্যান্ডসেট, ফ্যাক্স, অডিও বা সাউন্ড কার্ড, ভিডিও, এগুলো হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস। পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? পাছে লোকে কিছু বলে কবিতায় পাঠকের মনে সংকোচ আচরণের উদ্রেক ঘটায়। সম্পর্ক প্রসিদ্ধ মনে রাখবেন, কবি কামিনী রায় রচিত বিখ্যাত কবিতা পাছে লোকে কিছু বলে। এ কবিতায় মানুষের মানসিক দ্বন্দ্ব নিয়ে কথা বলা হয়েছে। মানুষ যা করে তার পেছনে লোকলজ্জা, জাতীয় ভয়, যখন কাজ করে তখনই সংকোচ বোধ করে। এভাবে এই কবিতায় পাঠকের মনে সংকোচ জাতীয় আচরণের উদ্বেগ ঘটায়। কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল 5-এর বর্গ হবে? সঠিক উত্তর হচ্ছে 25। দ্য রিডিং অফ হিস্টোরি ইন ইন্টারেস্টিং, এখানে রিডিং কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে রিডিং ব্যবহৃত হয়েছে ভার্বাল নাউন হিসেবে। 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো? 2022 সালে কাজী নজরুল ইসলামের 124তম জন্মদিন পালন করা হয়। সম্পর্ক প্রশ্নের জন্য এখানে মনে রাখবেন, 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মদিন পালন করা হয়। তিনি বাংলা 1306 বঙ্গাব্দ 11 জ্যৈষ্ঠ তথা ইংরেজি 24 মে 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল গ্রামে চলরিলা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে 29 আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি
আল্লাহি রাজিউন। জিপিএস এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? জিপিএস এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এখানে আমাদের গুরুত্বপূর্ণ আর কিছু পূর্ণরূপ: জিপিএস, জিএমএস গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এমএমএস মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল পকেট রেডিও সার্ভিস। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি? আমাদের ছোট রাসেল সোনা। এই টাইপের প্রশ্নগুলো এখন জাস্ট দেখে রাখবেন, আশা করছি আর লাগবে না। শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে? শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম হলো মা। এখানে মনে রাখবেন, একজন শিশু সে যখন ভূমিষ্ঠ হয় তারপর থেকেই সে যখন কথা বলা শিখে, প্রথম ভাষা সে তার মার কাছ থেকেই শিখে, তথা মা শিশুর বর্ণ, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা, খাদ্যাভ্যাস এগুলো সৃষ্টি করতে প্রধান ভূমিকা পালন করে। মাই প্রথম শিশুকে পারিবারিক সামাজিক নিয়ম শৃঙ্খলা এবং নীতিবোধের শিক্ষা দিয়ে থাকে। তাই একটি মা একটি সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা ছিল, আমি একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। অবশ্যই আপনারা যারা ছেলে আছেন, অবশ্যই আপনি আপনার সন্তানের মা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনি যেন আপনার সন্তানকে অবশ্যই ভালো একটি মা দিতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান হলো চরমপত্র। আমরা সম্পূরক প্রশ্নের জন্য মনে রাখবো, চরমপত্র হলো এম.আর. আখতার মুকুল রচিত ও উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান। এটি বিদ্রূপ ও শেষাত্মক অনুষ্ঠান, যা পরবর্তী চরমপত্র নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরও কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে বজ্রকণ্ঠ, রণাঙ্গন, কথিকা, অগ্নিশিখা ও রক্ত স্বাক্ষর। A person who was before another person referred to, এখানে শূন্যস্থানে বসবে, এখানে শূন্যস্থানে বসবে, মেবি এখানে ক নাম্বারটা হবে। এই প্রশ্নটি একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, এই প্রশ্নটি অবশ্যই একটু দেখে নেবেন। তবে সঠিক উত্তর মনে হচ্ছে অপশন এ হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, এখানে মনে হয় আমাদের টাইপিং এ মিস্টেক আছে, এমনটা মনে হচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রো রেলের দূরত্ব কত? মেট্রো রেলের দূরত্ব হচ্ছে 20.10 কিলোমিটার। এখানে সম্পর্ক প্রশ্ন মনে রাখবেন, রাজধানী উত্তরা দিয়াবাড়ি হতে মতিঝিল পর্যন্ত যে উড়াল পথ তথা মেট্রো রেলের দূরত্ব হচ্ছে 20.10 কিলোমিটার। মেট্রো রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 26শে জুন 2016 এবং আনুষ্ঠানিক পরীক্ষামূলক ট্রেন চলাচল করা হয় 29শে আগস্ট 2021। এর স্টেশন সংখ্যা হচ্ছে 16টি। What is the verb of the word ability? Ability এর verb হচ্ছে enable। একটি সমান্তর ধারার সাধারণত 9 শততম পদ 60 হলে 12তম পদটি কত? 12তম পদটি হবে এখানে 105। আমরা এখানে ব্যাখ্যা করে রেখেছি, অবশ্যই আপনি দেখে নেবেন। তাছাড়া আমরা বারবার বলছি, গণিতের জন্য আমরা গণিতগুলো সুপার শর্টকাটে নিয়ম করার জন্য আমরা অবশ্যই গণিতের জন্য আলাদা ক্লাস দিব। সেই ক্লাসগুলো আপনারা যারা গণিতে দুর্বল তাদের জন্য অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা যারা নতুন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা একেবারেই নতুন, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবেন, কী ধরনের প্রশ্ন হয় তা জানতে পারবেন, এবং যদি সম্পর্কগুলো প্রশ্নগুলো আপনি এই তথ্যগুলো জেনে রাখেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই অন্যদের কাছ থেকে বা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তাই নতুনদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সফলতা কামনা করে, এবং যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন সকল ভাই বোনদেরকে
জানাচ্ছি হচ্ছে আপনাদেরকে যেন আল্লাহ তাআলা খুব শীঘ্রই সফলতা দান করেন, এবং অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ একমাত্র পরিশ্রম আপনার সাথে কখনো 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 আপনাকে ধোঁকা দিবে না। পরিশ্রম অবশ্যই আপনার সাফল্য বয়ে আনবে। এবং যদি আপনার রিজিকে, তথা আমি চাকরিকে একটি রিজিকের সাথে তুলনা করতে চাই, কারণ এটা আল্লাহ প্রদত্ত। যদি আপনার ভাগ্যে থাকে, আপনি যদি সঠিক পরিশ্রম করেন, অবশ্যই আপনি চাকরি হয়, অবশ্যই চাকরি হবে আপনার রিজিকে যদি থাকে। তাই আপনার চেষ্টার ত্রুটি থাকলে হবে না, আপনাকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা।